তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ এই যে অনুপরমাণু আমরা আলোচনা করছি, তার মধ্যে আমরা এর আগে আমরা মৌলিক অণু, যৌগিক অণু আলোচনা করেছি। আজকে আমরা কি করব, আয়ন নিয়ে আলোচনা করব। এবং এই যে বইটা তোমরা দেখতে পাচ্ছ, এই বইটা কিন্তু এনসিইআরটির বই বন্ধুরা, ক্লাস 9-এর। আমরা এনসিইআরটির বইটা ফলো করছি কেন, তার মূল কারণ তোমরা রেলের প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনটা একবার দেখো, তাহলেই বুঝতে পারবে কেন ফলো করছি আমরা এনসিইআরটি। তো চলো আর বেশি কিছু বলছি না, ভিডিওটা শুরু করছি। তো দেখো, ধাতু এবং অধাতুর সমন্বয়ে গঠিত যৌগের মধ্যে যে তড়িৎগ্রস্ত কণা থাকে, এই তড়িৎগ্রস্ত কণাকে আমরা আয়ন নামে জানি। বুঝতে পারছো, ধাতু অধাতু জিনিসটা কি আপনারা সকলে জানো সেটা। ধাতু কি, ধাতু চকচক করবে। এর আগের ক্লাসে আমরা বলে দিয়েছি প্রথম চ্যাপ্টারটিতে, সেকেন্ড চ্যাপ্টারটিতে। তোমরা অবশ্যই ভিডিওগুলো দেখো, সুন্দরভাবে প্লেলিস্ট বানানো আছে, তোমরা যদি ভালো করে দেখো তাহলেই বুঝতে পারবে। তাহলে বুঝতে পারছো, এই যে ধাতু এবং অধাতুর সমন্বয়ে যে যৌগটি গঠন করবে এবং তড়িৎগ্রস্ত কণা থাকবে, সেই তড়িৎগ্রস্ত কণাগুলোকে আমরা আয়ন বলি। এই আয়নগুলি একক আধানযুক্ত পরমাণু হতে পারে অথবা সামগ্রিক আধানযুক্ত পরমাণুও হতে পারে। একটি আয়ন ধনাত্মক বা ঋণাত্মক তড়িৎগ্রস্ত হতে পারে। বুঝতে পারছি, দুটো হতে পারে, ধনাত্মক হতে পারে, ঋণাত্মক হতে পারে। ঋণাত্মক তড়িৎগ্রস্ত ঋণাত্মক তড়িৎগ্রস্ত আয়নগুলোকে অ্যানায়ন বলবো, এটা সিম্পল ব্যাপার। এবং ধনাত্মক তড়িৎগ্রস্ত আয়নকে কেটায়ন বলবো, এটা আপনারা সকলেই জানো। উদাহরণ তোমরা দেখতে পাচ্ছ সোডিয়াম ক্লোরাইড, এখানে NaCl কথা ভাবা যাবে। যেমন এর গঠনকারী কণাগুলো হচ্ছে ধনাত্মক তড়িৎগ্রস্ত Na+ এবং ঋণাত্মক তড়িৎগ্রস্ত হচ্ছে Cl-। তাহলে আধানগ্রস্ত পরমাণু পুঞ্জ বহুরূপের আয়ন বলে এইগুলোকে। তোমরা দেখতে পাচ্ছ এখানে ক্যালসিয়াম অক্সাইড, ক্যালসিয়ামের দেখতে পাচ্ছ কেমন আছে, ক্যালসিয়াম ও অক্সিজেনের অনুপাত তোমরা দেখতে পাচ্ছ। ম্যাগনেসিয়াম সালফার তোমরা দেখছো, ম্যাগনেসিয়াম সালফার অনুপাতটা কী আছে। এবার 2-এর বেশি দেখতে পাচ্ছ। সোডিয়াম ক্লোরাইড আছে, 2-এর বেশি না, আচ্ছা পয়েন্ট দেওয়া আছে তোমাদের, সোডিয়ামের 23 এবং ক্লোরিনের 35.5। এটা কি, পরমাণুর ভরের অনুপাত। এবার দেখো রাসায়নিক সংকেত আমরা কীভাবে লিখব সেটা আমরা জানবো। তো দেখো, রাসায়নিক সংকেত একটি যৌগের সংযুক্ত সংকোচিত প্রকাশ। বিভিন্ন যৌগের রাসায়নিক সংকেতগুলো সহজে লেখা যায়। এর জন্য আমাদের নিম্নগুলোর চিহ্ন এবং যোজন ক্ষমতা আমাদের জানতে হবে। এই যোজন ক্ষমতা এবং চিহ্নগুলো জানলে আমরা কি করতে পারবো, সংকেত লিখতে পারবো। বুঝতে পারছো, তোমরা দেখতে পাচ্ছ সোডিয়াম Na+, পটাশিয়াম Ka+, রূপো Ag+, তামা এটা হচ্ছে ধাতব মৌলের আয়নের নাম, এগুলা বুঝতে পেরেছ। এবারে অধাতব মৌলের চিহ্ন তোমরা দেখতে পাচ্ছ এই মাঝখানে আছে, এবং বহুরূপী আয়রন এইদিকে রয়েছে, মানে একটার সাথে দুটো যুক্ত হয়ে রয়েছে। তো এই হচ্ছে ব্যাপার, এবং এগুলোকে আমরা কী করে নাম করছি সেটা আমরা দেখছি। দেখো, এবার দেখো কীভাবে আমরা এটা সংকেত করব। তো দেখো, মানুষের 2টো হাত আর অক্টোপাসের কথা 8টি হাত, তোমরা সকলে জানো। এই অক্টোপাসের এই যে হাতগুলো, মানুষের হাতকে ধরতে যদি হয়, তাহলে অক্টোপাসের 8টি হাত দিয়ে মানুষের 2টো হাত ধরা অবস্থায় থাকে। অর্থাৎ তোমরা যদি বল এই যে ও OH4 এরকম যদি লেখা হয়, কেন লেখা হবে, কারণ অক্টোপাস কী করছে, এই চারটা কী করছে, এই চারটা সংখ্যাটি কি, অক্টোপাস কতজন মানুষকে ধরে রেখেছে, তো 4জনকে ধরে রাখবে। হ্যাঁ, 2টো হাত করে ধরে রাখবে, 4জনকে ধরে রাখবে, তাই OH4 লেখা হয়েছে। বুঝতে পারছি। এবার দেখো রাসায়নিক সংকেত লিখতে গিয়ে তোমাদের যেসব নিয়ম মেনে চলতে হবে সেইগুলা দেখো। আয়নের যোজ্যতা বা আধানের সমতা বিধান করতে হবে। বুঝতে পারছো, তো সেটা কী জিনিস, অবশ্যই তোমার উদাহরণগুলো দেখো, তখন আপনারা বুঝতে পেরে যাবে। তো দেখো, ধাতু এবং অধাতুর সমন্বয়ে গঠিত যৌগের ক্ষেত্রে সংকেত লেখার সময় ধাতুর চিহ্ন প্রথমে লিখতে হবে। যেমন ক্যালসিয়াম অক্সাইড, সোডিয়াম ক্লোরাইড, এই সংকেতগুলো আপনাদেরকে লিখতে হবে। আয়রন সালফাইড, কপার অক্সাইড ইত্যাদি। অক্সিজেন, ক্লোরিন, সালফার হলো অধাতু। এদের ডান দিকে লেখা হচ্ছে কি, এদেরকে কি কোথায় লেখা হচ্ছে, ডান দিকে লেখা হচ্ছে এই অধাতুগুলোকে। এবং অপর দিকে ক্যালসিয়াম, সোডিয়াম, আয়রন, কপার হলো ধাতু, তাই এদেরকে কোথায় লেখা হচ্ছে, বাঁ দিকে লেখা হচ্ছে। অর্থাৎ আমরা ধাতুগুলোকে কোথায় লিখব,
বাঁ দিকে এবং অধাতুগুলোকে আমরা লিখব ডান দিকে। তারপর কি হচ্ছে, বহু পরমাণু আয়ন নিয়ে গঠিত যৌগগুলোর সংকেত লেখার সময় বহু পরমাণু আয়নের সংকেতটি বন্ধনীর মধ্যে লিখে বন্ধনীটির বাইরে উপস্থিত আয়রন সংখ্যাটি লিখতে হয়। ম্যাগনেসিয়াম হাইড্রোক্লোরাইডের জন্য সংকেতটা হচ্ছে MgOH। এটা কিন্তু বাহিরে লেখা হয়েছে 2টা। কেন? কারণ এটা বহু পরমাণু আয়ন আছে তাই। বহু পরমাণু আয়নের সংখ্যা একটি হলে বন্ধনীর প্রয়োজন হয় না, যদি একটি হয় তাহলে হয় নাই। যেমন তোমরা দেখতে পাচ্ছ সোডিয়াম ও হাইড্রোজেন, এখানে একটাই বহু পরমাণু রয়েছে OH, তাই এখানে আর বেশি কিছু লিখতে হচ্ছে না ব্র্যাকেট থেকে, তাই আমরা OH লিখছি। বুঝতে পেরেছ? এবার দেখো সরল যৌগগুলির সংকেত। সরল যৌগ যেগুলি দুটি ভিন্ন মূল্য নিয়ে গঠিত তাদেরকেই দ্বিযৌগ বলে। কয়েকটি আয়নের যোগ্যতা সারণী দেওয়া আছে, তোমাদের ব্যবহার করে যৌগের সংকেত লিখতে পারো। তো সেটা কি? দেখো, যৌগের রাসায়নিক সংকেত লেখার সময় আমরা উপাদান মূলগুলির তাদের যোজ্যতাকে নিচের মতো করে লিখি। তারপর সংযোগকারী পরমাণুর যোজ্যতাকে নিচের মতো ক্রস চিহ্নের মাধ্যমে বিনিময় করি। তোমরা দেখতে পাচ্ছ H এর যোজ্যতা 1, ক্লোরিনের যোজ্যতা 1। এবার তোমরা বলবে ক্লোরিনের যোজ্যতা 1 কী করে হচ্ছে, H এর যোজ্যতা 1 কী করে হচ্ছে? তো সেটা কী করে হচ্ছে তোমরা অন স্ক্রিনে দেখতে পাচ্ছ। এই যে হাইড্রোজেন H+, মানে এটা দেখতে পাচ্ছ +1, কিছু না মানে +1 আমরা লিখতে পারি, তাই এখানে তার যোজ্যতা 1 হচ্ছে। এবং ক্লোরিন অর্থাৎ ক্লোরাইডে তোমরা দেখতে পাচ্ছ এখানে 1 রয়েছে, তাই এর যোজ্যতা কি 1 হচ্ছে। আশা করি আপনারা জিনিসটা বুঝতে পেরে গেছে। তাই আমরা 1 লিখছি, বা তোমরা ইলেকট্রন বিন্যাস করে করতে পারো। তো এবার তাহলে কী করেছি, এবার আমরা ক্রস করে দিয়েছি, দেখতে পাচ্ছ, তাহলে এটা হয়েছে। বুঝতে পারছো? এবার দেখো হাইড্রোজেন সালফাইডের সংকেতটা। সালফাইড হচ্ছে কি, তার যে যোজ্যতা সেটা হচ্ছে 2, তার নিচে লিখবো হাইড্রোজেনের 1। এবার আমরা ক্রস করবো, অর্থাৎ H-এর সঙ্গে 2 চলে আসবে, S-এর সঙ্গে 1 চলে আসবে। এরকমভাবে আমরা কিন্তু করে থাকি নামকরণ। এবার 3 নম্বরটা দেখো কী আছে, কার্বন টেট্রাক্লোরাইড। এবার কার্বনের যোজ্যতা হচ্ছে 3, Cl এর হচ্ছে 1। এবার ক্রস করা হয়েছে, তো দেখতে পাচ্ছি এখানে কী হচ্ছে, ম্যাগনেসিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে প্রথমে আমরা ক্যাটায়ন Mg2+ থাকবে, এর চিহ্ন, পরে অ্যানায়ন Cl- থাকবে, এর চিহ্ন লিখি। তারপর সংকেতটি পাওয়ার জন্য তাদের যোজ্যতা ক্রস আকারে যুক্ত করা হয়। সিম্পল ব্যাপার। তো দেখতে পাচ্ছ ম্যাগনেসিয়াম ক্লোরাইডের সংকেতটা এরকমভাবে লেখা হয়েছে। Mg2+ আমরা লিখি, তোমরা আয়রনের ব্যাপারটা দেখিয়ে দিলাম। তো সেটা যদি দেখো তাহলে অবশ্যই আপনারা বুঝতে পারবে। বুঝতে পারছো? তাহলে এরকমভাবে কিন্তু আমরা করে থাকি। অ্যালুমিনিয়াম অক্সাইডের সংকেতটা তোমরা Al2- আর O3 আছে, তো মানে Al এর যে আধানটা 3+ হয় এবং অক্সিজেনেরটা কি 2m- হয়, তাই এটা আমরা ক্রস করে দিচ্ছি। তাই Al2 হচ্ছে, Al2টা কি একটা ধাতু না ধাতু? ধাতু না অধাতু? এটা অবশ্যই একটা ধাতু, তাই বাঁ দিকে লেখা হচ্ছে। আর অধাতুগুলো কি ডান দিকে লেখা হয়, একটু আগে আপনাদেরকে বলিয়ে দিলাম। তো এই হচ্ছে সিস্টেম, আমরা যে নামকরণ করব তার একটা সংক্ষেপ। এটা বেশি ইম্পর্ট্যান্ট নয় যে নামকরণটা বলো কী হবে, এরকম কিছু না, আপনাদেরকে জেনে রাখার জন্যে বলে দিলাম। এবার দেখো আণবিক ভর কী জিনিস। তো আণবিক ভর হচ্ছে, আমরা পারমাণবিক ভরের ধারণা নিয়ে আলোচনা করেছিলাম এর একটু আগের ভিডিওতে। এই ধারণা প্রসারিত করে আণবিক ভর গণনা করা যায়। বুঝতে পারছো? তোমরা দেখতে পাচ্ছ এখানে এই যে H2O জলের আণবিক ভরটা দেখো কেমনভাবে গুণ করা হয়েছে। এবং তারপরে বিয়েরটা আমরা করব, আগে এই H2টা করি। তো দেখো হাইড্রোজেনের পারমাণবিক ভর ইউ দিয়ে এককটা আপনাদেরকে আগের ভিডিওতে বলে দিয়েছি। অক্সিজেনের পারমাণবিক ভর হচ্ছে 16, এটা আপনাদেরকে আগের ভিডিও বলে দিয়েছি, 16 দেওয়া আছে। তাহলে এবার কী হচ্ছে দেখো, এখানে কী হচ্ছে H2, অর্থাৎ H-এর সঙ্গে 2 গুণ হবে, মানে H-এর পারমাণবিক ভর হচ্ছে 1, তাই এর সাথে 2 গুণ হয়েছে। এবার অক্সিজেন পারমাণবিক 16, তার সাথে 1 কেন গুণ হয়েছে, কারণ দেখতে পাচ্ছি ও একমাত্র পড়ে আছে, এখানে যদি 2 থাকতো তাহলে এই 16 সাথে 2 গুণ হতো, সিম্পল ব্যাপার। তারপর এটা যোগ করা হয়েছে, 18 হয়েছে। সেরকম HNO3 দেখো H টেকা আছে, তার মানে H-এর পারমাণবিক ভর 1, তাহলে 1-এর সাথে 1 গুণ করলে 1 হবে, তাই এখানে 1 লিখেছে। এর পারমাণবিক ভর হচ্ছে 14, 14-এর সাথে কিছু এনের নিচে কিছু না মানে 1 আছে, তাই 14-এর সাথে 1 গুণ করলে 14 হবে। আবার ও মানে কত হচ্ছে, ও মানে
ও অর্থাৎ অক্সিজেনের পরমাণু 16 সাথে 3 গুণ করে 48 করা হয়েছে, সেগুলো যুক্ত করা হয়েছে, এরকমভাবে হয়ে থাকে। বুঝতে পারছো? এটা হচ্ছে কি, এটা আণবিক ভর নির্ণয় করা হয়। তারপর দেখো সংকেতের ভর একক। কোনো যৌগের সংকেত থাকা সমস্ত পরমাণুর পারমাণবিক ভরের সমষ্টি হলো যৌগটির সংকেত ভর একক। আণবিক ভরের মতোই আমরা সংকেত ভর নির্ণয় করতে পারি। তোমরা দেখতে পাচ্ছ এখানে NaCl এর সংকেত ভরটা কী হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ। N এর পারমাণু 23 এবং Cl এর 30.5, এটা 1 কেন গুণ করা হয়েছে, সোডিয়ামের নিচে কিছু নেমে 1 আছে, Cl এর কিছু নেমে 1 আছে, তাই এগুলো গুণ করে যোগ করা হয়েছে। সিম্পল ব্যাপার। এখানেও সংকেত ভর আর আণবিক ভর একই জিনিস, হ্যাঁ, এটাই বলতে চেয়েছে। তো এগুলো অবশ্যই আপনাকে জানতে হবে। মৌলের ধারণা, এই যে তোমরা দেখতে পাচ্ছ জল গঠনের জন্য হাইড্রোজেন ও অক্সিজেন বিক্রিয়ায় জল গঠন হচ্ছে। তো উদাহরণ দুটি দেখা আছে, 2 অণু হাইড্রোজেন এবং 1 অণু অক্সিজেনের সাথে যুক্ত হয়ে 2 অণু জল এবং গঠন করেছে, তোমরা দেখতে পাচ্ছ। তাহলে 4 ভরের হাইড্রোজেন হচ্ছে কত, 32 ভরের অক্সিজেন অণুর সাথে যুক্ত হয়ে 36 অণু কী হয়েছে, ভরের জলের অণু গঠন করেছে। তোমরা দেখতে পাচ্ছ এখানে 1 মোল কার্বন পরমাণু সমান কী হচ্ছে 6.02 × 10⁻23 সংখ্যক কার্বন পরমাণু। এইগুলোর থেকে কোয়েশ্চেন দেবে যে 1 মোল কার্বন পরমাণু সমান কী, যদি অপশান থাকে এটা দেবে, যদি অপশানে এগুলো থাকে এটা দেবে, তাহলে 12 গ্রাম কার্বন পরমাণুর সাথে সমান হবে। আর 1 মোল হাইড্রোজেন পরমাণু সমান কী হবে, 6.02 × 10⁻23 সংখ্যক হাইড্রোজেন পরমাণু। আর এটা কী হবে, 1 গ্রাম হাইড্রোজেন পরমাণু এর সাথে সমান হবে। 1 মোল বা যে কোনো কণা, পরমাণু হোক, অণু হোক বা আয়ন হোক, সেগুলো কী হবে, অবশ্যই 6.022 × 10⁻23 সংখ্যক একই কণা হবে। গ্রাম এককে ওই কণাগুলির আপেক্ষিক ভর হবে। তাহলে 1 মোল অণু সমান কী হবে, 6.022 × 10⁻23 এই অণু হবে, এবং গ্রাম একক আণবিক ভরও হবে। তো এই হচ্ছে ব্যাপার, হ্যাঁ। তাহলে এই যে 6.022 × 10⁻23 এটাকে অ্যাভোগাড্রোর সংখ্যা বলে, তোমরা সেটা সকলে জানি, এটা অবশ্যই আপনাদেরকে মনে রাখতে হবে। তাহলে মোল হচ্ছে রাসায়নিকবিদের গণনার একক। তাহলে মোলটা কি তোমাদের প্রশ্ন আসতে পারে, সেটা হচ্ছে রাসায়নিকবিদের গণনার একক হচ্ছে মোল। তো মোল শব্দের প্রথম 1896 খ্রিস্টাব্দের কাছাকাছি সময় বিজ্ঞানী উইলিয়াম ওয়ার্ল্ড ব্যবহার করেছিলেন। তোমরা দেখতে পাচ্ছ ল্যাটিন ভাষা স্তূপ বা গাদা থেকে মোল শব্দটি উঠে এসেছে। বুঝতে পারছ? এগুলো কিছু না, এগুলো আপনাদেরকে মনে রাখতে হবে, হ্যাঁ। এই যে দেখো, মোলকে ছোট হাতের এম দিয়ে প্রকাশ করা, পদার্থ ভরকে ছোট হাতের এম দিয়ে, এবং মোল আর ভরকে এম দিয়ে, এবং পদার্থ কণার সংখ্যাকে ক্যাপিটাল এন দিয়ে, এবং অ্যাভোগাড্রোর সংখ্যাকে এন দিয়ে প্রকাশ করা হয়ে থাকে। বুঝতে পারছো? এগুলা ইম্পর্টেন্ট, আপনাদেরকে জানতে হবে। দেখো মোল সংখ্যা কী করে বের করা হবে, তার একটা সূত্র দেওয়া আছে এখানে। তাহলে মোল তোমরা দেখতে পাচ্ছ, মোল সংখ্যা নয়, আমরা এখানে ছোটার মানে কী ধরছি আমরা, হ্যাঁ, মোল সংখ্যা। তাহলে মোল সংখ্যা সমান আমরা কী করে পাচ্ছি, দেখো এন মানে কি, আমরা পদার্থ কণার সংখ্যা যত দেওয়া থাকবে, আপনাদের কোয়েশ্চেন আসতে পারে, সেটা উপরে হবে, আর নিচে কী হবে, অ্যাভোগাড্রোর সংখ্যা। তাহলে পদার্থ কণার সংখ্যা উপরে থাকবে, নিচে হবে অ্যাভোগাড্রোর সংখ্যা। এরকমভাবে আমরা কি বের করতে পারি, মোল বের করতে পারি। বুঝতে পেরেছ? তাহলে মোল আমরা কি করে বের করবো, পদার্থ কণার সংখ্যা থাকবে আর অ্যাভোগাড্রোর সংখ্যা দিয়ে আমরা মোল বের করাবো। বুঝতে পারছ? আর একটা সূত্র আছে M/N। M/M অর্থাৎ পদার্থ ভর আর মোলার ভর যদি দেওয়া থাকে, তাহলে আমরা করব এটা স্মল এম বাই ক্যাপিটাল এম। এ দুটো অবশ্যই মনে রাখবে। দেখো এইখানে 0.5 মোলে N2 গ্যাস কত থাকবে, কত গ্রাম। তো দেখো ভর সমান মোলার ভর ইন্টু দেখো আমাদের মেন সূত্র কী হচ্ছে, ছোটো হাতের এন সমান হচ্ছে বড় হাতের M/N এম। তো এই যে এটা মোলার ভর দেওয়া আছে, মোলার ভর দেওয়া আছে এত মোল, হ্যাঁ, মোল সংখ্যা দেওয়া আছে এত, এবং মোলার ভর দেওয়া আছে N2, আমরা মোলার ভর জানি কত হবে, 28 হবে। এনের হচ্ছে 14, 14কে 2 গুণ করে 28 হবে। তারপরে দুটো গুণ করা হয়েছে, এরকমভাবে বের করা হয়। এবার যদি বলো ভর কী করে বের করতে, সেমভাবে কিন্তু বের করতে বলেছে। দেখো নাইট্রোজেন পরমাণুর বের করতে বলেছে। অর্থাৎ এইগুলোর ক্ষেত্রে ভর গণনা কেমনভাবে করা হয় সেটা বলতে চেয়েছে। বুঝতে পারছো? তো এই ইকুয়েশনগুলো আপনারা দেখে নিন। অ্যাভোগাড্রোর মানে মোলটা কী করে বের করাবো, পদার্থ সংখ্যার ভর থাকে উপরে, নিচে অ্যাভোগাড্রোর সংখ্যা। বুঝতে পারছো? এরকমভাবে বের করানো হয়। তো এই হচ্ছে ব্যাপার। তো
তোমরা কী কী শিখলে দেখো, আজকে একটা শর্ট হয়ে যাক। রাসায়নিক বিক্রিয়া অংশকারী বিক্রিয়া বিক্রিয়জাত পদার্থের মোট ভর অপরিবর্তিত থাকবে। অর্থাৎ যে রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করবে যে বিক্রিয়ক বা বিক্রিয়জাত পদার্থগুলি, সেগুলোর ভরটা কিন্তু কোনো চেঞ্জ হবে না, সেগুলো অপরিবর্তিত থাকবে। এটি হচ্ছে ভরের নিত্যতা সূত্র নামে পরিচিত। একটি বিশুদ্ধ যৌগিক পদার্থের মৌলগুলির ভরের নির্দিষ্ট অনুপাতে যুক্ত থাকে, এটি স্থানানুপাত সূত্র নামে পরিচিত। তাহলে ভরের নিত্যতা সূত্র কোনটা? অর্থাৎ যেসব পদার্থগুলো বিক্রিয়া অংশগ্রহণ করছে সেগুলোর কোনো চেঞ্জ হবে না। এবং স্থানানুপাতের সূত্র কোনটা? সেটা অনুপাতটাও কিন্তু নির্দিষ্ট থাকবে। পরমাণুর মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা যার স্বাধীন সত্তা নেয় এবং এর মধ্যে মৌলের রাসায়নিক ধর্ম বজায় থাকে। অণু হলো মৌলিক এবং যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণা, সাধারণত অবস্থায় যার স্বাধীন সত্তা আছে, এর মধ্যে পদার্থের সমস্ত ধর্ম বজায় আছে। এটা হচ্ছে অণু। যৌগিক পদার্থের রাসায়নিক সংকেত থেকে তার গঠনকারী মৌলিক পরমাণুগুলির নাম ও তাদের পরমাণুর সংখ্যা জানা যায়। তাহলে কোথা থেকে পাবো আমরা পরমাণুর সংখ্যা নাম? সেটা হচ্ছে যৌগিক পদার্থের রাসায়নিক সংকেত থেকে। একগুচ্ছ পরমাণু যারা আয়নের মতো আচরণ করে তাদের বহু পরমাণুক আয়ন বলে। তারা নির্দিষ্ট পরিমাণ আধান বহন করে। একটি যৌগিক আণবিক সংকেত যার গঠনকারী প্রতিটি মৌলের যোজ্যতার ভিত্তিতে স্থির হয়ে থাকে। এগুলো ইম্পর্ট্যান্ট। আয়ন যৌগের ক্ষেত্রে প্রতিটি আয়নের আধান যৌগটির রাসায়নিক সংকেত নির্ণয়ে ব্যবহৃত হয়। বিভিন্ন মৌলের পরমাণুর ভর তুলনা করার জন্য বিজ্ঞানী আপেক্ষিক পারমাণবিক ভর স্কেল ব্যবহার করেন। কার্বনের সমস্থানিক C12 এর আপেক্ষিক ভরের 12 ধরে এই ভরের সাথে তুলনা করে অন্যান্য পরমাণুর আপেক্ষিক ভর নির্ণয় করা হয়। অ্যাভোগাড্রোর সংখ্যা তোমরা দেখতে পাচ্ছ 6.022 × 10⁻23 একে কার্বন সমস্থানিক C12 এর 12 গ্রাম উপস্থিত পরমাণুর সংখ্যা দ্বারা সংজ্ঞায়িত করা হয়। মোল হলো কোনো পদার্থের এমন একটি পরিমাণ যার মধ্যে সমান সংখ্যক কণা, পরমাণু, আয়ন, অণু, সংকেত একক ইত্যাদি থাকে। যার কার্বনের সমস্থানিক C12 এবং 12 গ্রাম পরিমাণের সাথে কার্বন পরমাণুর সমান সংখ্যক সমান হয়, যে পরিমাণকে পদার্থের মোল বলে। এক মোল পদার্থের ভরকে বলা হয় মোলার ভর। তো এগুলা ছিল আজকের চ্যাপ্টারের কিছু প্রশ্ন উত্তর। তো এরপরে যে চ্যাপ্টার পরমাণুর গঠন, আমরা পরের ভিডিওতে জানবো। তো তোমাদের সুবিধার্থে একটু ম্যাথগুলো দেখিয়ে দিই, কারণ ম্যাথগুলোটুকু অসুবিধা হচ্ছে সবারই। আমরা বুঝতে পারছি আমাদের চ্যানেলে যারা সাবস্ক্রাইবার আছে, তোমরা অনেকে বলো যে ম্যাথগুলো প্রবলেম হয়। সেটা হওয়াটা স্বাভাবিক জিনিস। যত প্র্যাকটিস করবে তত ভালো হবে আপনাদের ম্যাথগুলো। যদি প্র্যাকটিস না করো তাহলে কিন্তু অসুবিধাই আছে, বুঝতে পারছ? তো প্র্যাকটিস তো করতে হবে, তাছাড়া কিছু করার নেই। তো দেখো, আমরা এখানে কি করছি, এখানে এই যে উদাহরণগুলো তোমরা দেখতে পাচ্ছ, এখানে 1.5 মোল N2 গ্যাসে। তো এগুলা কি বের করাবো? ভর গণনা করব। এগুলোর প্রতিটার ক্ষেত্রে কি করছি? ভর গণনা করব। তো ভরটাকে আমরা ডিনোট করি ছোট হাতের M দিয়ে, বুঝতে পেরেছ? এবং মোলার ভরকে ডিনোট করি বড় হাতের M দিয়ে, এবং মোল সংখ্যাকে ডিনোট করি ছোট হাতের N দিয়ে। তাহলে আমরা সূত্রটি জানি, ছোট হাতের N অর্থাৎ মোল সংখ্যা সমান কি হয়? ছোট হাতের M অর্থাৎ কি? ভর বাই ক্যাপিটাল M সমান মোলার ভর। এটা আমরা জানি। তাহলে আমাদের যদি এটা দেওয়া আছে, তোমরা দেখতে পাচ্ছ, তো মোল মানে মোলটা দেওয়া আছে, মোল সংখ্যা 0.5। আর আমাদের এটা বের করাতে হবে, কোনটা? ভরটা বের করতে হবে। তো ছোটো হাতের এমটা আমাদের বের করতে হবে। আর এই বড় হাতের এম এটা আমরা কি করে পাবো? তো এটা দেখো, তোমরা 14তে যদি জানি আমরা নাইট্রোজেনের পারমাণবিকতা, তাহলে কি আমরা 2 দিয়ে গুণ করবো। কেন 2 দিয়ে? কারণ N2 আছে, বুঝতে পারছো? এরকম করে দেখো পেয়ে যাচ্ছি আমরা এটা। তারপরে দেখো ভর, আবার মোলার ভর বা মোল হবে, সেম এই আগের মতনই অঙ্কটা, বুঝতে পারছো? এবার মোল N দেওয়া আছে, তোমরা দেখতে পাচ্ছ। এবার দেখো কোয়েশ্চেনটা দেখে নাও, 3 নম্বর একটু কোয়েশ্চেন। হ্যাঁ, এবার এনের মানটা দেওয়া আছে, এত সংখ্যক নাইট্রোজেনের পরমাণুর এটা দেওয়া আছে। তাহলে আমাদের মোল N সমান আমরা সেখান থেকে আমাদেরকে বের করে নিচ্ছি আমরা এনের মানটা। আমরা বের করে নিচ্ছি। এখানে তো দেখো এই 3 নম্বর এটা সংখ্যক দেওয়া আছে, তো মোল তো দেওয়া নেই। তাহলে মোল বের করতে হলে আমাদেরকে পদার্থ কণার সংখ্যা দেওয়া আছে, যেটাকে আমরা অ্যাভোগাড্রোর সংখ্যা দিয়ে ভাগ করব। তাহলেই তো আমরা তখন কী পেয়ে যাব? আমরা ছোটো হাতের Nটা পেয়ে যাব। ছোটো হাতের মানে তো মোল। হ্যাঁ,
এটা তো মোল বলা নেই এখানে, তোমরা সংখ্যক বলা আছে। তোমরা দেখতে পাচ্ছ কোয়েশ্চেন এখানে সংখ্যক বলা আছে। সংখ্যক বলা থাকলে সেটাকে আমরা মোলে করে নেব। তো মোলে করতে হলে কী করতে হবে, পদ্ধত কোণার সংখ্যা বা অ্যাভোগাড্রোর সংখ্যা দিয়ে ভাগ করতে হবে। তো ভাগ করে এটা হচ্ছে, এবং এমের আমরা জানি এখানে 14 আছে, তাহলে 14 দিয়ে আমরা গুণ করে দিচ্ছি। দেখো এটা হয়ে যাচ্ছে, আশা করি আপনারা বুঝতে পারছো। এবার সেমভাবে এখানেও ওই এনের মানটা আমরা এরকমভাবে বের করাবো। বুঝতে পারছো? আশা করি আপনারা জিনিসটা ক্লিয়ার হচ্ছে। তো দেখো এরকম অল্প অল্প করে হবে বন্ধুরা, একেবারে কি কোনোদিন হবে না। তারপরে দেখো 46 গ্রাম এনে পরমাণু, এক্ষেত্রে আমরা কি কণার সংখ্যা নির্ণয় করব। তো কণার সংখ্যা আমরা বড় হাতের এন দিয়ে প্রকাশ করে থাকি। তোমরা দেখতে পাচ্ছ এখান থেকে সূত্রটা কাজে লাগিয়ে এরকম বানানো হচ্ছে। তো চলো এগুলো স্ক্রিনশট নাও, তোমাদের যদি প্রয়োজন আছে। তো আজকে আমরা এখানে শেষ করছি। তো তোমাদেরকে শেষে একটা কথা বলে দিই, তোমাদের যদি এই পিডিএফটা নিতে চাও কমেন্ট করো। তো বন্ধুরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।